রাজনীতির দাবার চালে কখন যে কে রাজা হয় আর কে বোড়ে হয়ে যায় তা আগে থেকে বলা মুশকিল। দীর্ঘদিন ধরে যারা রাজপথে রক্তঘাম ঝরিয়েছেন, খেয়েছেন পুলিশের লাঠিপেটা, তাদের অনেকেই ক্ষমতার মসনদ পাওয়ার পর হঠাৎ করেই যেন দৃশ্যপট থেকে হারিয়ে যান। আবার যাদের নাম কেউ ভাবেনি তারা হঠাৎ করেই চলে আসেন লাইমলাইটে। প্রবাদে আছে সবুরে মেওয়া ফলে। ঠিক এমন একটি রোমাঞ্চকর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গন। দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অথচ ক্ষমতায় আসার পর পাননি কোনো পদ এমন নেতার সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আবার দলের চরম দুঃসময়ে মাঠে থেকেও অনেকেই নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এই যে এক বিশাল পদবঞ্চিতদের তালিকা, তাদের মূল্যায়ন এবং স্থবির হয়ে থাকা প্রশাসনিক কাজে নতুন করে রকেটের মতো গতি আনতে বিএনপির বর্তমান 50 সদস্যের মন্ত্রিসভায় খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে আরও বেশ কয়েকটি চমকপ্রদ নাম। আজকের এই আখ্যানে আমরা এমন কিছু ভেতরের খবর বিশ্লেষণ করব যা আপনার রাজনৈতিক হিসেব নিকাশ পাল্টে দিতে পারে। তবে এই মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদলের আগে আমাদের একটু আইনের পাতায় চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন, কারণ রাষ্ট্র তো আর আবেগে চলে না, চলে সংবিধানে। বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদে মন্ত্রিসভা গঠনের সুস্পষ্ট রূপরেখা দেওয়া আছে। 56-র 2 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবেন তাকেই মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে এখানে একটি বড় শর্ত জুড়ে দেওয়া আছে। সংবিধান বলছে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার কমপক্ষে 9 অর্থাৎ 90 আসতে হবে নির্বাচিত সংসদ সদস্যের মধ্য থেকে, আর বাকি 1 বা 10 আসতে পারবেন যারা সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে, যাকে আমরা রাজনৈতিক ভাষায় টেকনোক্র্যাট কোটা বলে থাকি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই 56 অনুচ্ছেদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ পদবঞ্চিত অনেক হেভিওয়েট নেতাই এবার সংসদ সদস্য হতে পারেননি, আর তাদের মন্ত্রিসভায় আনতে হলে এই টেকনোক্র্যাট কোটাই হচ্ছে একমাত্র আইনি প্রবেশদ্বার। পদবঞ্চিতদের এই দীর্ঘ তালিকার দিকে তাকালে সবার আগে চোখে ভাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের মতো পরীক্ষিত নেতাদের নাম। দলের ক্রান্তিলগ্নে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য, কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর হলো বর্তমান বর্ধিত মন্ত্রিসভায় এই 2 পোড়া খাওয়া নেতাকে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। এর পেছনের মূল কারণ হিসেবে তাদের ব্যক্তিগত কিছু ইমেজ সংকট এবং অতীত বিতর্কের বিষয়গুলো সামনে চলে আসছে। সরকার এখন চাইছে একটি ক্লিন ইমেজের প্রশাসন দাঁড় করাতে, যেখানে কোনোভাবেই অতীত বিতর্কের ছায়া না পড়ে। তাহলে কারা আসছেন এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? আলোচনায় এখন তুঙ্গে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তৃণমূলের রাজনীতিতে তাদের শক্ত অবস্থান এবং নিজ নিজ এলাকায় তাদের আকাশচুম্বী গ্রহণযোগ্যতা তাদের এই দৌড়ে অনেকটাই এগলে রেখেছে। একটি নতুন পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণবঙ্গের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকার এই 3 হেভিওয়েটকে সামনে নিয়ে আসতে পারে। তবে রাজনীতির আসল চমকটা হয়তো লুকিয়ে আছে অন্য জায়গায়। একটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ সরকার গঠনের অংশ হিসেবে মন্ত্রিসভায় বিশাল বড় চমক হিসেবে দেখা যেতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বারবার একটি জাতীয় সরকার গঠনের কথা বলা হলেও বিএনপি প্রথম ধাপে এককভাবেই সরকার গঠন করেছে। কিন্তু রাজনীতিতে একলা চলরে নীতি সবসময় সুফল বয়ে আনে না। এবার বিরোধী দলকে সন্তুষ্ট করতে এবং মিত্রদের সাথে সম্পর্কের বরফ গলাতে জামায়াত, এনসিপি বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে কাউকে যদি যুক্ত করতেই হয় তবে সবার আগে আসবে রুমিন ফারহানার নাম। সংসদে এবং রাজপথে তার ক্ষুরোধার আইনি যুক্তি এবং এজোদ্দীপ্ত বক্তব্য তাকে তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় করেছে। অন্যদিকে বিএনপির শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নামও বাতাসে ভাসছে। এতক্ষণ পর্যন্ত তাকে কোনো পদে দেখা যায়নি, যা রাজনৈতিক বিশ্লেষকদেরও কিছুটা অবাক করেছে। কিন্তু নতুন করে মন্ত্রিসভার আকার বাড়ার খবর চাউ হতেই এই প্রচণ্ড জনপ্রিয় নেতার নাম আবারও জোরালোভাবে সামনে চলে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য মতে দেশের মোট ভোটারের প্রায় তৃতীয়াংশই তরুণ। এই বিশাল তরুণ সমাজকে সরকারের সাথে কানেক্ট করতে পার্থ বা রুমিন ফারহানার মতো আধুনিক ও তারুণ্য নির্ভর নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি একটি মাস্টার স্ট্রোক হতে পারে। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে বর্ধিত মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে দেখা যেতে পারে। তিনি এর আগে বিগত বিএনপি সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে তা বর্তমান সরকারের বৈদেশিক সম্পর্ক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমানও এবার পেতে পারেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। এর আগে তিনি প্রতিমন্ত্রী হিসেবে
নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। আলোচনায় আছেন দলের সবচেয়ে সিনিয়র ও বরিয়ান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাকে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে বলে প্রবল গুঞ্জন রয়েছে। যদিও অনেক বিশ্লেষক মনে করছেন বয়সের ভার এবং শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে এই 3 সিনিয়র নেতাকে হয়তো খুব বেশি চাপের দায়িত্ব নাও দেওয়া হতে পারে। সবচেয়ে বেশি নাটকীয়তা অপেক্ষা করছে সেই টেকনোক্র্যাট কোটাকে ঘিরে। মন্ত্রিসভায় এখনও অন্তত 2 জনকে এই কোটায় যুক্ত করার আইনি সুযোগ রয়েছে। এখানে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন এমপি মনোনয়ন না পাওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। দলের চরম দুঃসময়ে যখন অনেকেই গা বাঁচিয়ে চলেছেন, তখন তিনি রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন। অথচ সরকার গঠনের পর এখনও পর্যন্ত তাকে কোনো পদে দেখা যায়নি, যা তৃণমূলের কর্মীদের মাঝে চাপা ক্ষোভের জন্ম দিয়েছে। একইভাবে আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আরেক ত্যাগী নেতা হাবিবুন নবী খান সোহেল। বছরের পর বছর যারা জেল জুলুম সহ্য করেছেন, তাদের মূল্যায়ন করাটা এখন দলের শীর্ষ নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল হতে পারেন নতুন উপমন্ত্রী। আর প্রবাসে দলের জন্য নিরলস কাজ করা ব্রিটেনের বিএনপির সাবেক প্রধান মাহিদুর রহমানকেও এই অভিজাত তালিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। ইতিহাস ঘাটলে দেখা যায় 1991 সালে বিএনপি সরকার যখন গঠন করা হয়, তখন শুরুতে মন্ত্রিসভার আকার ছিল মাত্র 39 জনের। আবার 2001 সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় শুরুতে 46 জন থাকলেও পরবর্তীতে প্রশাসনিক কাজের পরিধি বাড়তে থাকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 60 জনের। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় কাজের সুবিধার জন্য মন্ত্রিসভার সম্প্রসারণ একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। তাই এবারও সেই পুরনো ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এখন পুরো দেশের সাধারণ মানুষের মাঝে চায়ের দোকানে আর রাজনীতির অলিন্দে তৈরি হয়েছে একটি তীব্র কৌতূহল। সবার মনে একটাই প্রশ্ন, ক্ষমতার এই চূড়ান্ত লড়াইয়ে এবার কারা পেতে যাচ্ছেন মন্ত্রিত্বের সোনার হরিণ, আর কারাই বা ছিটকে পড়বেন এই দৌড় থেকে। সময়ের কাঁটা ঘর ঘর করে এগিয়ে চলছে আর উত্তেজনার পারদ চড়ছে চরমে। খুব শীঘ্রই হয়তো প্রজ্ঞাপন জারির মাধ্যমে অবসান ঘটবে এই সকল জল্পনা কল্পনার।